মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসল। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। শনিবারে ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে, তখনই মেঘ নেমে আসছে। চঞ্চল পায়ে নুপুরের ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে। চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতেই আলী আহমেদ খান প্রশ্ন করলেন, এখন শরীর কেমন? মেঘ একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভালো বড় আব্বু। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করল, চুল কাটাইছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিচ্ছু বলল না। মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ। তানভীর হুট করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুলে তোকে শ্যাওড়া গাছের পেতনির মতো লাগে। কথাটা বলে তৎক্ষণাৎ তানভীর জিহায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানভীরের মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর ভেঙচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করলো। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো, বাহ। ততক্ষণে আলী আহমেদ খান খাবার শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন, তানভীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা আর না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। কথাটা বলি মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছে। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল, পেতনি তো তবুও গাছে থাকে, পরী হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে তখন তো খুঁজেও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। তানভীরও আর কথা বাড়ালো না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক, এক হাতে ফোনে কি চেক করছে, অন্য হাতে খাবার খাচ্ছেন। মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠল, আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখেই ঢোক গিলে ছোট্ট করে বলল, পরে বলবো। মেঘ বলে উঠল, কি হয়েছে বল। আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে মালিয়া খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন, তোদের কি আর কিছু লাগবে? মেঘ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলের জন্মের পর কি মুখে মধু দাওনি? মালিহা খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাজবাড়ি কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল, তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘুরালো, কিন্তু ততক্ষণে আবির মেন গেট পেরিয়ে বেরিয়ে গেছে। মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল। মালিহা খান হাসি থামিয়ে বললেন, আবিরকে সত্যিই মধু দেওয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল, কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস? আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলও নড়েনি কোথাও। ডাক্তার যা যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই সব করেছে। মেঘ মালিহা খানের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলে, এজন্যই তোমার ছেলে এমন কাঠখোট্টা। মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আবির ছোটবেলা এরকম ছিল না। বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন যেন হয়ে গেছে। দেশে ফিরে তো আরও গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই জান্নাত আপুর কথা মনে পড়েছে। রবিবারে তো জান্নাত আপুর আসার কথা, কিন্তু মেঘের তো জান্নাত আপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মেঘ পড়ছে আর অপেক্ষা করছে, কখন তানভীর বাসায় ফিরবে আর তানভীরকে বলবে জান্নাত আপুর কাছে পড়বে না। রাত 11টার পর তানভীর ফিরেছে। মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো, ভাইয়া। তানভীর ভেতরে থেকে বলল, হ্যাঁ ভেতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানভীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করল, কিছু বলবি? মেঘ কোমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। তানভীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ বল। মেঘ নির্দ্বিধায় বলে ফেলল, জান্নাত আপুর কাছে আমি আর পড়ব না, তুমি ওনাকে না করে দাও।
তানভীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়বো না। তানভীর গলা খাকারি দিয়ে বলল, বনু, এটার সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ার সাথে কথা বলিস। মেঘ বিরস কণ্ঠে বলল, তুমিই তো জান্নাত আপুকে এনেছিলে, তাহলে তুমিই নিষেধ করে দিও, আমি ওনার সাথে কথা বলতে পারবো না। তানভীর এবার ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার কাছে জান্নাত আপুর নাম্বারই নেই, ভাইয়ার কাছে আছে। তাছাড়া ভাইয়ার কথায় জান্নাত আপু তোকে পড়াতে এসেছেন, তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে। এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই, তোর অন্য কথা থাকলে বল। মেঘের মনের ভেতরে সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানভীর মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে? এটা মেঘ কোনোভাবেই নিতে পারছে না। কিন্তু অষ্টাদশী তো জানে না, গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্তেই তানভীর সব কিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কিভাবে বলবে, কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন। তৎক্ষণাৎ নিজেকে নিজে সাহস দিয়ে বলে, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময় পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুক্তার ন্যায় চিকচিক করছে। বুকে সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। আবির শার্টের স্লিভ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎই মেঘকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট ইন করে পরা, চোখে সানগ্লাস, ক্রাশ খাওয়ানো সেই লুকে দাঁড়িয়ে আছে আবির ভাই। সে তো জানে না এই সুদর্শন লুকে ছোট্ট অষ্টাদশীর মনের মণিকোঠায় ব্যথা অনুভব হয়। মেঘের অভিমুখে চাইল আবির, নাকের ডগায় জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টি টানছে। মেঘের শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলে, এই চোখে শুধু আমার সর্বনাশই দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল, বল। মেঘ নিরেট কণ্ঠে বলল, আমি জান্নাত আপুর কাছে পড়ব না। মনের ভিতরে সুপ্ত ক্রোধটা এক নিমেষেই প্রকাশ করে ফেলল। মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? মেঘ তপ্তস্বরে জানালো, ইচ্ছে নেই তাই পড়ব না। আবির ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সব কিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, গাল দুটো রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে। এবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছে পড়ব না। আবি দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে ফাজলামি করবি না মেঘ, তোর ভালোর জন্যই জান্নাতকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সহসা বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরের ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘের বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিকমতো পড়াশুনো করবি, কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলেই আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ মাথা উঁচু করে গলার স্বর শৃঙ্গে চড়িয়ে জানালো, আমি ওনার কাছে পড়ব না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হলো, পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানেই দাঁড়িয়ে রাগান্বিত স্বরে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটা বলবি? জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে তো এই ভালোবাসা? মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আবির চোখ মুখ গোটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো। রাজবাড়ি কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। কোনো রকমে কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়েই অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পিছন থেকে মালিয়া খান, ইকবাল খান ডেকেছে, কিন্তু আবিরের যেন সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খানবাড়ির নিয়মই যেন এটা। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানভীরকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানভীর শুধু মেঘকে না, মিম আর আদিকেও শাসন করে। তবে আবিরের মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের ধ্যানে জ্ঞানে শুধুই মেঘ। মেঘ সকাল থেকে কিছুই খায়নি। কয়েকবার বন্যাকে কলও করেছে, কিন্তু বন্যা রিসিভ করেনি।
দুপুর হয়ে গেছে। মেঘ রুমে জোরে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ ফোনে কল বেজে উঠেছে। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখল বন্যা কল করেছে। মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল, কী রে, এত কল দিচ্ছিস কেন? মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন? মেঘ কান্নার মাত্রা কমিয়েছে, তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাব বাড়ি ছেড়ে। বন্যা কোমল কণ্ঠে শুধালো, কেন, কে কি বলেছে তোকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিচ্ছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাস করতে পারি তাহলে তুই যেই ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমারটাও আবেদন করে দিবি। টাকা আমি দিব, তুই শুধু আবেদন করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজনে পরীক্ষা দেব। বাংলাদেশের যে জায়গাতে চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপরও এই বাড়িতে আমি থাকবো না। বন্যা বলল, সেসব পরে দেখা যাবে, আগে তুই বল কি হয়েছে। মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশুনো করব। তারপর চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব। তবুও আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে। আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কেন আমি ওনার কথা মেনে চলবো না? তুই আবেদন না করে দিলে বলিস, আমি নিজেই করব। বাই।